পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৬৮। প্রণয় চলে যাওয়ার দিকে কিছু মুহূর্ত পর তাড়াহুড়ো করে ছুটে এলো পরিণীতা। প্রিয়তাকে নোংরা মেঝেতে পড়ে থাকতে দেখে পরম মমতায় বুকে জড়িয়ে নিল। প্রিয়তার আশ্রয়স্থল পেয়ে জাপটে ধরল। গড়িয়ে পড়ল পরীর বুকে বড় বোন মায়ের মতো। তাই হলো পরীর ক্ষেত্রেও। জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল প্রিয়তা। পরিণীতার মাথায় হাত রেখে বলতে লাগলো, গলায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে, শুশু, কাঁদিস না বোন, শান্ত হ, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। প্রিয়তার মুখ থেকে যেন কোনো কথা বের হচ্ছে না, কিন্তু প্রিয়তার কান্নার বেগ যেন বেড়েই চলেছে। পরিণীতা প্রিয়তার চোখ মুখ মুছে দিয়ে তাকে ঘর থেকে নিয়ে বের হয়। নিজের ঘরে নিয়ে গেল। বিছানা সরিয়ে ঠান্ডা এক গ্লাস পানি দিল প্রিয়তার হাতে ধরিয়ে। চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না বোন, পানিটা খা। কান্নার তোড়ে প্রিয়তার ফর্সা মুখখানি রক্তবর্ণ ধারণ করেছে এই মুহূর্তে। পরিণীতা তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করল প্রিয়তার ক্ষত চিহ্নগুলো। গভীর রজনী বুনশিয়ালের আর্তনাদ গর্জন ভেসে আসছে একটু অদূরের জঙ্গল হইতে। পরিবেশ গা ছমছমে, ভৌতিক, যেন কারো মৃত্যুর দামামা বেঁচে চলেছে নিঃশব্দে। জঙ্গলের কিছুটা সামনে খাড়া পাহাড় প্রান্ত। হাত পা মুখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে এক তরুণী। ভয়ে তার অন্তর শিরশির করছে। শির দ্বারা বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে পড়ছে সেফ। কপালে লবণাক্ত বিন্দু বিন্দু ঘামে ফোঁটা ফোঁটা টপ টপ করে গড়িয়ে পড়ছে। শক্তপোক্ত বুকে বাধা যেন চিরুনি চিৎকার দিচ্ছে ক্ষতস্থান থেকে। অদূরে দাঁড়িয়ে কিছুটা হলেও না যেন 50 ফুট নিচে খাদ। চাঁদের আলোয় পাহাড়ি গভীরতা দেখে মাথা চক্কর দিল মেয়েটার। এভাবে কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর দূর হতে গাড়ির ইঞ্জিনে ব্রেক কষার শব্দ শোনা গেল। চমকে উঠল মেয়েটা, উৎসুক দৃষ্টি সেদিকে। আলো অন্ধকারের মাঝে রাস্তার পানে দূরে সে নিকশ কালো আধার ভেদ করে ধীরে ধীরে স্পষ্ট হয় পাঞ্জাবি পরিহিত এক পুরুষের অবয়ব। সে পুরুষকে চিনতে এক মুহূর্ত সময় লাগলো না মেয়েটার, তবে চিনতে ফেলতেই আতকে গা কাটা দিয়ে উঠল। ব্যক্তিটা যত কাছে আসতে মেয়েটা ততটা এক পা দুপা করে খাড়া খাদের দিকে পিছিয়ে যাচ্ছে। তার সামনে যেন তার মৃত্যু দণ্ডীয়মান। তুহিনার দৃষ্টিতে আকুতি, প্রণয়ের দৃষ্টিতে ভয়াবহ নিষ্ঠুরতা, সঙ্গে প্রতিশোধ দাবানলের কলিজা জ্বলছে তার। পিছিয়ে থাকা গার্ডদের দিকে ইশারা করতে একজন গার্ড এসে তুহিনার মুখের বাঁধন খুলে দেয়। সঙ্গে সঙ্গে অস্থির হয়ে চিৎকার করে ওঠে তুহিনা, আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি বুঝতে পারিনি, না বুঝে করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না। তবে তীব্র কান্নায় ভেঙে পড়ল যেন তুহিনা। তখন এসব ফেসে কান্নার সামনে ব্যক্তির ওপরের প্রভাব যেন পড়ল না, সঠিক বোঝা গেল না। কিন্তু আপনারা তো জানেন, আজরাইল ফেরেশতা জানে দয়া মায়া থাকে না। আবরার শিকদার প্রণয়ও জানে তার মনেও কোনো দয়া মায়া নেই। হিউমাস হ্যান্টারসে হন্ট অর নেশা, যদি আর সাথে প্রতিশোধ প্রিয়। তুহিনা আবারও মিনতি করে বলল, আমি হিংসায় পাগল হয়ে গিয়েছিলাম ভাইয়া, আমাকে মাফ করে দিন, আমি অনেক দূরে চলে যাব, আমি প্রিয়তাকে ইচ্ছে করে মারতে চাইনি, আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। প্রণয় কয়েক সেকেন্ড চুপ থাকলো, শুনলো, তবে কোনো প্রত্যুত্তর করলো না। রিভলভার তুলে ঠাস ঠাস পরপর দুটো বুলেট তুহিনার কপাল বরাবর ঠুসে দিল। এক মুহূর্তে নীরবতা, অতঃপর চোখের পলকে তুহিনার রক্তাক্ত নিথর শরীরটা গড়িয়ে পড়তে লাগলো খাড়া পাহাড়ের নিচে। প্রণয় একদম শান্ত নির্লিপ্ত, যেন মানুষ নয়, একটা মশা মেরেছে সে হাতের কালো রিভলভারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ঘাড় পাকিয়ে হিংস্র কণ্ঠে বলে উঠল, আবরার শিকদার প্রণয় তার শত্রুদের মারে না, আঘাত করে না, কিন্তু যারা তার দুর্বল পয়েন্টে হাত দেওয়ার চেষ্টা করে তাদের একবারে চিরতরে আউট করে। গার্ডস বলে হুঙ্কার দিল প্রণয়। গার্ড দুটো দৌড়ে এসে মাথা নিচু করে, ইয়েস বস। প্রণয় বলল, এই ব্লাডি বিচকে তুলে আমার রিউয়ের জন্য ডিনারের ব্যবস্থা করো। হিউমাস থাই স্যুপ রেডি তো? অবশ্যই যেন টেস্টি হয়, না হলে রিও ব্ল্যাক পান্থার। বলে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো গার্ড দুটোর পানে। গার্ড দুটো কপাল ঘষতে ঘষতে বলল, ইয়েস বস। প্রণয় বাঁকা এসে পুনরায় ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো তাদের পানে। জানালার পাশে দাঁড়িয়ে আলো অন্ধকারে মিশ্রিত আকাশের পানে তাকিয়ে আছে দেবী। রাত প্রায় শেষ হতে চলেছে। পূর্ব আকাশে দিয়ে মুখের অবস্থা বেগতিক মেয়েটার। হয়তো সারা রাত ঘুম হয়নি, এখনো অঝোর ধারায় অশ্রু প্রতিবাহিত হচ্ছে তার গাল বেয়ে। অতিরিক্ত কান্নায় মাথা ব্যথা শুরু করেছে ইতিমধ্যে।
এমন সময় খট করে দরজার পাল্লাটা শব্দ করে খুলে গেল। স্থির হলো দেবী। আকাশ হইতে মনোযোগ সরিয়ে দিল কঠোর দরজার প্রাণে। কিরকম এক অস্থিরতা এলোমেলো ভঙ্গিতে বিধ্বস্ত অবস্থায় ঘরে প্রবেশ করলো আবির্ভাব। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল টকটকে, বুকের দিকের পাঞ্জাবিটার বোতাম ছেঁড়া। সে বিছানা থেকে বালিশ তুলে সোফার পানে এগিয়ে যেতেই দেবী পেছন থেকে শক্ত কণ্ঠে ডেকে উঠল, দাঁড়াও। পা থমকে গেল আবির্ভাব। সারা রাত না ঘুমানোর জন্য তার মাথাটা ঝিমঝিম করছে। পুরো রাত কার সাথে ফুর্তি করে এসেছো ডাক্তারবাবু? ঘরের সুন্দরী বউ কি চোখে লাগে না? কোনো রকম রাগারাগি ছাড়াই শান্ত মস্তিষ্কে প্রশ্ন ছুড়ে দেবী। আবির্ভাব বিষময় হয়, তীব্রত কিংকর্ত বিমূঢ় হয়। চোখ ঘুরিয়ে তাই চাইল দেবীর পানে। কি শুনল? এটা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। দেবী পায়ে পায়ে এগিয়ে এসে আবির্ভাবের নিকট। আবির্ভাবের মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে নিরীক্ষণ করল। কার কাছে রাতে ফুরিয়ে এলে? প্রথমে অবাক হলো কিছুটা, তারপর ঝাঁঝালো কথার ধরনে চরম রেগে গেল আবির্ভাব। কোনো নারীর ওপর রাগ প্রকাশ করার থেকে, যদিও তবে এই মুহূর্তে মেজাজ ঠিক নেই আবির্ভাবের। চেঁচিয়ে উঠে বলল, আমি ফুর্তি করতে গেছিলাম? তোমার আমাকে এমন মনে হয়? প্রতিক্রিয়া শূন্য যেন দেবী। তুমি তো আমার একদম অন্যরকম মানুষ মনে হতো আবির্ভাব, কিন্তু তুমি তো আসলে, আমি আসলে কি কাপুরুষ? দেবী, গলা জোরে নিজেকে বীরপুরুষ প্রমাণ করার চেষ্টা করো না আবির্ভাব। তুমি একজন দেহলোভী। তোমার যদি এত শরীরের চাহিদাই ছিল, তাহলে আমাকে কেন বিবাহ করলে? বিয়ের পরে ওই মেয়ের শরীর পছন্দ হলো যে রাত কাটিয়ে জামা কাপড় ছিঁড়ে ফিরলে? আর ওই মেয়েটাও তো শুনেছিলাম ভদ্র পরিবারের মেয়ে। তাহলে একটা বিবাহিত পুরুষের সাথে কিভাবে অবৈধ সম্পর্কে কথা সমাপ্ত করতে পারল না দেবী। পূর্বেই তার নরম গালে পুরুষালী হাতে শক্তপোক্ত চপাঘাত পড়ল। মাথা ঘুরে গেল যেন দেবীর। আবির্ভাব আবির্ভাব রাগে শরীর কাঁপছে, তাতে দাঁত পিষে বলল, আজ প্রথম ভুল ভেবে মাফ করে দিলাম, কিন্তু আজ যা করেছো তা যদি আবারও কখনো করো, তাহলে এটার পুনরাবৃত্তি আমার থেকে খারাপ কেউ হবে না দেবী। দেবী গালে হাত দিয়ে চিৎকার করে বলল, এই তো বীর পুরুষ, সারা রাত অন্য নারীর সাথে ফুর্তি করে এসে রাতে ঘরের বউকে পেটানো, এটাই তাহলে তোমার আসল রূপ? আবির্ভাব কোধে মাথা চেপে ধরল। এবার যেরম রেগে গেল যেন সেও। আমার মাথা খারাপ করো না দেবী, তুমি তোমার মতো থাকো, আমায় আমার মতো থাকতে দাও। এবার দেবীও যেন চরম রেগে গেল। আবির্ভাবের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, আমি আমার মতো থাকবো বলে তো তোমাকে বিয়ে করিনি আবির্ভাব। আবির্ভাব ঠেলে সরিয়ে দিল তাকে পাঞ্জাবির কলার থেকে ঝাড়া মেরে। 100 দিন বলেছি ছুবে না আমায়। কেন ছুব না? আমি তোমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে। আবির্ভাব স্পষ্ট জানিয়ে দিল, তোমার কোনো অধিকার নেই আমার ওপর। আচ্ছা, আমার অধিকার না থাকলে কার অধিকার আছে? ওই মেয়েটার। তুমি যদি এতই সুপুরুষ হয়ে থাকো, তাহলে বন্ধুর বোনের সাথে এত মাখামাখি কিসের তোমার? পুনরায় দেবীর গালে চর বসিয়ে দিল আবির্ভাব। এবার ঠাস করে মেঝেতে পড়ে গেল দেবী। দেবী বসা থেকে উঠে নিরীহ কণ্ঠে বলল, আমার জীবনটা কেন নষ্ট করে দিলে আবির্ভাব? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন আমায় বিয়ে করলে? আমিও তো তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি আবির্ভাব। তুমি যেহেতু সব জেনে গেছো, তোমার কাছে এখন আর কিছু লুকিয়ে লাভ নেই দেবী। আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, বিয়ে করতে চাইনি, এটাই মূল কথা। আর তোমার বাকি যা প্রশ্ন আছে আমার মায়ের কাছ থেকে জেনে নিও, উনি খুব ভালো ব্যাখ্যা দিতে পারবে। এমন করে বলো না আবির্ভাব, আমি কি তোমার মনে একটুও জায়গা করতে পারিনি? না, তুমি আমার কেবল দায়িত্ব। বিয়ের আগে মা যখন বলেছিল তোমার দায়িত্ব যেন এইটুকু হেরফের না হয়, আমিও করিনি। অক্ষরে অক্ষরে তোমার সকল দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারিনি। আর আজ স্পষ্টভাবে জানিয়েও দিচ্ছি, আমি তোমার দায়িত্বের বাইরে আর কোনো কিছু আশা করো না। আমি তাকে ভুলতে চেষ্টা করিনি, ব্যাপারটা এমন না, কিন্তু আমি খুব চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। মৃত্যুর পথযাত্রী হয়ে বারবার ফিরে এসেছি। তুমি চাইলে এই সম্পর্ক থেকে মুক্ত হতে পারো, কোনো বাধা নেই। আমার দিক থেকে সবসময় সাপোর্ট পাবে। তুমি যতটা ক্ষতিপূরণ দাবি করবে আমি তোমায় সবটা দেব, শুধু এই মনটা তোমায় দিতে পারবো না। বলে আর এক মুহূর্তে দাঁড়ালো না আবির্ভাব। ঘরের সব লাইট নিভিয়ে দিয়ে সোফায় শুয়ে পড়লো চুপচাপ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দেবী। এই সম্পর্ক ভাঙার কথা সে দুঃস্বপ্নেও ভাবতে পারে না। আর সে কত সহজে বলে দিল। একটুও তার বিবেকে বাঁধলো না, একটু কি তার আবেগে চাপ পড়লো না? উপায়ন্তর না পেয়ে দেবী ফোন করলো শাশুড়ি নাম্বারে।
বিয়ের দুদিন আগে গায়ে হলুদের উৎসবের আবেশ। হলুদের সাজে সেজে উঠেছে পুরো প্রণয়কুঞ্জ। সকলেই প্রায় 9টার কাছাকাছি। তন্ময় আর অরণ্য ওঠার আগে নাস্তার কাম সবাই শেষ করে দিয়েছে। বিধায় ওরা দুজন মুখ চুনো করে বসে আছে ড্রয়িং রুমে। খিদেতে তাদের পেটের মধ্যে কয়েক লক্ষ হাতি দৌড়াদৌড়ি করছে, কিন্তু হাঁড়ি পাতিল সব ফাঁকা। এই ব্যাপারটা তখন যারা জানলো, বাড়ির মহিলা সমিতি চেয়ারম্যানের নিকট জানতে গিয়েছিল, তখনই অনুশ্রী বেগম উল্টো তাদের ঝাড়ি মেরে বলেছে, নবাব পুত্ররা 10টা অবধি না খেয়ে তেল দিয়ে ঘুমাবে, আর এখন আসছে খাবার চাইতে। ভেজাল করিস না বাপু, সর এখান থেকে। এরপর থেকে তারা দুজন মুখ ঝুলিয়ে বসে আছে সোফায়। ভাইদের এমন দুর্দশা দেখে বেশ মায়া লাগে থিরার। সে রান্নাঘর থেকে একটা বিস্কুটের কৌটো এনে অরণ্যের হাতে দিয়ে বলল, এই দিয়ে কাজ চালিয়ে নাও ছোট ভাইয়া, আপাতত আর কিছু নেই। বেশ। সেই তখন থেকে দুই ভাই হাঙরের মতো হাবলাহাবলি করছে বিস্কুটের কৌটায়। অরণ্য এবার টানছে তো তন্ময় একবার টানছে, তবে তাদের এসব কর্মকাণ্ড কেউ পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে বিস্কুটের কৌটাটা নিয়ে চলে গেল তন্ময়। তাই অরণ্য বসে বসে আঙ্গুল চড়ছে। সেও পেটে গামছা বেঁধে নিজের ঘরের দিকে চলে গেল। মিনিট 20 পর বাইরে থেকে নক করার আওয়াজ এলো, আসো। ভেতর থেকে জবাব দিল অরণ্য। দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো ত্রিধা, হাতে খাবারের ট্রে। অরণ্য স্টাডি টেবিলে চেয়ারে বসে মনোযোগ সহকারে অফিসের ইমেল সেন্ড করছিল। সে লক্ষ্য করলো না ত্রিধার উপস্থিতি। অরণ্য গভীর মনোযোগে কাজে ব্যস্ত, ল্যাপটপে আঙ্গুল চালাচ্ছে। আপনার কফি। রিন্ডি নিয়ে মিষ্টি কণ্ঠে চোখে উদ্ভাসিত হলো একজোড়া মেয়েলি ফর্সা চোখ। তাকালো তার পানে অরণ্য ল্যাপটপ থেকে চোখ তুলে তাকাতেই যেন ঝাটকা খেলো। গত দিনের ন্যায় আজও হারিয়ে গেছে সবুজ সরোবরে। তিধার পরনে সাদা সালোয়ার কামিজ, চোখগুলো হালকা কাজল দেওয়া, তবে সব থেকে বেশি আকর্ষণীয় সবুজ চোখের চিকন কালো কাজল রেখা। উদ্ধ কণ্ঠে হতভম্ব হয়ে গেল ত্রিধা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল অরণ্যের পানে। অরণ্য চিংড়ি মাছের মতো লাফ দিয়ে উঠল। নারীর মোহে পড়া যে সর্বনাশের। কফি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা গরম দুধের গ্লাসে ধাক্কা দিয়েছে, যার ফলশ্রুতি পুরো একটা গ্লাস উতলে গরম দুধ উল্টে পড়েছে তার উত্তপ্ত গুপ্তধনে। এখন কোথায় পড়েছে আপনারাই বুঝুন। দুধটা একদম গুপ্তধনের ওপরেই কিন্তু পড়েছে। অরণ্য কেমনভাবে ছটফট করতে দেখে ঘাবড়ে গেল তিধা। হাতে থাকা কফির মগটা পাশে রেখে দ্রুত শিফনের ওড়নাটা চেপে ধরল অরণ্যর গুপ্তধনে। সাথে সাথে তিরবির করে লাফিয়ে উঠল অরণ্য। দুজনে হতবিম্বত হয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে একে অপরের মুখে, কিছুক্ষণ লাফিয়ে উঠে ওয়াশরুমে দিকে দৌড় দিল অরণ্য। কয়েক সেকেন্ড কি থেকে কি ঘটে গেল, সব কিছুর মাথার উপর দিয়ে গেল যেন ত্রিধার। ত্রিধা গালে হাত দিয়ে বসে রইল অরণ্য চেয়ারে। এই বেটার সাথে দেখা হলেই কিছু না কিছু একটা উদ্ভট কাণ্ড ঘটে। ছিছি, কি লজ্জা। সে গ্লাসটা দিকে তাকিয়ে দেখলো প্রায় পুরো দুটি পড়ে গিয়েছে। ত্রিধা দুধের উষ্ণতা চেক করতে গ্লাসে হাত দিতে দেখলো গ্লাসটা প্রচণ্ড গরম। আসলেই তো থিরাই দিয়েছিল ওকে। ত্রিধা অরণ্যের জন্য দুঃখ প্রকাশ করে মনে মনে বলল, আহারে বেচারা, না জানি কতটা জ্বালা করছে, বরফ নিয়ে আসি বলে নিচে চলে গেল সে। কিছুক্ষণ পর কোমরে শুধু একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অরণ্য। বংশীয় প্রদীপ ফসকা পড়ে গেছে বিরাট কয়েকটা। ঠিক তখনই ঘরে প্রবেশ করে ত্রিধা, হাতে বরফের বাটি। এই যে আপনার বরফ, বলে থমকে গেল ত্রিধা। অরণ্য এই তাওয়ালের অবর্তন পুনরায় দর্শন, তার চোখে বড় হয়ে গেল এলোমেলো। লোকটা আবারও তাওয়ালা পড়ে আছে। জামা কাপড় কি নেই নাকি তার? জিম করা সুঠাম দেহি, বহুল শারীরিক দৃশ্যমান। লজ্জা পেল ত্রিধা। কি নির্লজ্জ লোক রে বাবা। যদি অরণ্যের সব লজ্জা শরমের বালাই নেই। ত্রিধার দিকে এগিয়ে আসতে আসতে আহত স্বরে বলে, প্রথমে দেখে নিলে আর এখন জ্বালিয়ে দিলে। কি শত্রুতা বলো তো তোমার আমার সাথে? আর আমায় যাই হোক, আবার কি জ্বালাতে এসেছো? অরণ্যের খোঁচা খেয়ে যেন চটে গেল ত্রিধা। আপনার ওই ফ্লাফি সিনেমা দেখার আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আর আমি আপনার অ্যান্টিনা জ্বালাতে চাইনি, আপনি নিজেই জ্বালিয়েছেন। হোয়াটস অ্যান্টিনা? অবাক হয়ে বলল অরণ্য। ত্রিধা ঢোক গেলে কিছু একটা বিড়বিড় করে বরফের বাটিটা তুলে দিল তার মুখের সামনে। এটা দিয়ে কী করবো? সঠিক জিনিস সঠিক জায়গায় ব্যবহার করতে না জানলে মুড়ি খাবেন বলে মুখ ঝামটা দিয়ে চলে গেল ত্রিধা।
এই ভর দুপুরবেলা কাঠফাটা রোদ্দুরে তোমাদের পদ্মবিলে দেখার ইচ্ছাটা জেগেছে কেন শুনি? অনায় আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে নিয়ে ক্লান্ত কণ্ঠে বলল শ্বেতা। সূর্য তখন মধ্য গগনে দণ্ডায়মান, শৈলে চামড়া ঝলসে যাবে এই খাকা রোদ্দুরে। ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটছে ইরফান, শ্বেতা, ত্রিধা, থিরা, লাবিবা। তারা মূলত রায়পুরের। বিখ্যাত শাপলা ফুল দেখতে বায়না ধরেছিল তিধা। জিভ বের করে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি মোটেও আসতে চাইনি আপু। এই চামচিকার মতো দেখতে মেয়েটার জন্যই কবে না জানি আমার জীবনটা বেরিয়ে যায়। লাবিবা গাল ফুলিয়ে বলল, তুই আমায় চামচিকা বললি? তুই কি অন্য কিছু শুনলি নাকি? ওদের ঝগড়া লেগে গেছে। প্রবল নিঃশ্বাস ত্যাগ করলো শ্বেতা। অতিরিক্ত রোদের তাপে তার ফর্সা চামড়া লাল টকটকে হয়ে গেছে। ইরফান সেই থেকে তাদের দিকে তাকিয়ে ঢোক গেল, বলল, রাসবেরি। তৎক্ষণাৎ ইরফানের দিকে দৃষ্টিপাত করলো শ্বেতা। বেশি গরম লাগার দরুন এক প্রকার দৌড় দিল থিরা, ত্রিধা, লাবিবা। এই বিশাল ধান জমিনে পেরোতে পেরোতেই যেন ছায়াবন। তখন আর রোদ লাগবে না সেই ভেবেই তাড়াহুড়ো করে দৌড় দিল ওরা তিনজন। একলা ফেলে গেল ইরফান আর শ্বেতাকে। শ্বেতা পুরো কুঁচকে বলল, কোথায় রাসবেরি? মধুর কণ্ঠে ধ্যান ভাঙলো ইরফানের। সে ফিসলে হাসলো। তুমি দেখতে পাচ্ছ না? দুপাশে নাবুদক মাথা ঝাঁকালো শ্বেতা। ইরফান ঠোঁট কামড়ে ধরলো, পকেট থেকে ফোন বের করে হাই ব্রাইটনেস দিয়ে শ্বেতার মুখের সামনে ধরলো। শ্বেতা দেখলো গরমে তার অবস্থা বেগতিক। ইরফান পুনরায় বলল, আমি বুঝি না তুমি নারী নাকি পরী। কখনো ব্লুবেরি কখনো রাসবেরি, দুটোই জঘন্য খেতে, বলে উঠল শ্বেতা। ওরা দুজনই পাশাপাশি হাঁটছে, সরু আইল বিধায় দুজনেই হাঁটু উঁচু উঁচু করে লাগছে, ঠোকাঠুকি লাগছে। ইরফান একটু ভেবে বলল, তাহলে পাকা আম? আমি আমজাম কাঁঠাল লিচু কোনোটাই নই। তাহলে তুমি খেতে কোনটার মতো লাগবে? ভিড় করে বলল ইরফান। কিছু বললেন ইরফান সাহেব? বলছিলাম তুমি শুনলাম কানাডায় থাকো, তাহলে এই গ্রামটা এত ভালোভাবে চেনো কিভাবে? সেটা ঝরঝরে হেসে বলল, এই গ্রামে আমার জন্ম, এমনকি আমি ছোটবেলায় অনেকটা সময় এখানেই থেকেছি। এই গ্রামের অলিগলি সব আমার মুখস্থ। তাহলে তো ভালোই, হারিয়ে যাওয়ার ভয় নেই। আপনি কি বাচ্চা নাকি হারিয়ে যাবেন? ওরা কিছুটা দূরে এগোতেই সে তার জুতো খুলে হাতে নিতে নিতে অবাক কণ্ঠে হলো, ইরফান জুতো খুলছো কেন? পায়ে কাদা লেগে যাবে যে। লাগুক, আপনি ঝটপট খুলে নিন। কেন? সামনে অনেক কাদা, এই চিপচিপে এঁটেল মাটিতে জুতো একদম ঢুকে গেলে আর সহজে উঠবে না। বলে তাড়াহুড়ো দিল শ্বেতা। ইরফানও তাই করলো। জুতো খুলে হাতে নিয়ে কয়েক পেগোতে সত্যি সত্যি অনেক কাদা, তার উপর অনেক পায়ের ছাপ। মনে হয় মানুষ এই কাদার উপর দিয়ে হাঁটাচলা করে। ইরফান চোখ বড় বড় করে তাকালো ওইদিকে। ওপারে যাব কিভাবে? হেঁটে হেঁটে? না, হ্যাঁ চলুন, বলে শ্বেতা গোড়ালির কাছে পা জামাটা উঁচু করেছে, খানিকটা টেনে টুনে সামনের দিকে সোনালি রোদের ঝিলিক মাখনের মতো মুসলিম ফর্সা পা দেখে কেমন নেশা ধরে গেল ইরফানের। শ্বেতা কাদা পানিতে পা দিতে দিতেই পেছন থেকে ইরফান টেনে ধরলো। সেটা পিছনে ফিরে তাকালো। ইরফান কি যেন ঘোর লাগা কণ্ঠে আবদার বসালো, এত সুন্দর পদযুগল এই নোংরা কাদায় চুবিও না। রাসবেরি ডিজার্ভ করে অন্য কোনো সৌন্দর্য দৃশ্য। এমন এক অদ্ভুত কথা সেটা ভুরু কোচকায়, উত্তপ্ত কণ্ঠে প্রশ্ন করে, পা না দিলে পার হবো কিভাবে ইরফান সাহেব? রোদের তো ঝলসে গেলাম। কয়েক সেকেন্ড চুপ থাকলো ইরফান, পরপর আচমকায় এক অদ্ভুত কাজ করে বসলো। সাথে সাথেই চমকে উঠলো ইরফানের পিঠ খামচে ধরে সেটা কিছু বোঝে ওঠার আগে তাকে পাঁচকলা করে তুলে কাদায় নেমে পড়েছে ইরফান। সে এক হাতে তার পিঠ জড়িয়ে রেখে অন্য হাতে তাদের দুজনের জুতা। সীতা বিস্ফোরিত চোখে তাকিয়ে রয়েছে ইরফানের পানে। সে তার মনে পড়ে গেল 4 বছর আগে সেই ঈদের দিনের কথা। দেখুন পাগলের ডাক্তার, আমি এই হাঁটু পানি পেরিয়ে কিছুতে ওপরে যাব না, প্রয়োজনে আমি যাবই না, তবু এই পানিতে আমি পা দিব না। তার ওপর এই পানির মধ্যে যে পরিমাণ চুক আছে, আমাকে গিলে খেতে তাদের লবণও লাগবে না। মুখ ভার করে কথাগুলো বলল শ্বেতা। আবির্ভাবের শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ছেঁচা কি নষ্ট চরিত্রের চুকরে বাবা, এখন আমি খেতে পারলাম না আর ওরা নাকি গিলে খাওয়ার পায়তারা খসছে। ওদের তো রিমান্ডে নিয়ে ফাঁসিতে চড়ানো দরকার, বুঝলে মাই ডিয়ার লাভ।
অভিমান করলো সে। তা আবির্ভাবের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, একদম নাটক করবে না পাগলের ডাক্তার, সত্যি আমি যোগ ভীষণ ভয় পাই। তাহলে এই অধম আপনার জন্য কি সেবায় নিয়োজিত হতে পারে বলুন? গাল ফোলালো সে। তা লোকটা সব বুঝেও না বোঝার ভান ধরছে। লজ্জাবতীর অভিমান দেখে ঠোঁট কামড়ে হাসলো আবির্ভাব, কানের লতিতে উষ্ঠ ঘুটিয়ে গভীর হস্কি কণ্ঠে বলল, কোলে চড়তে চাও? সেটা মুখে বললেই তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানোর কি আছে মাই লাভ? আমি তো তোমার আদেশ কখনো অমান্য করি না। লজ্জায় দৃষ্টি নত করে ফেললো শ্বেতা। তখন আবির্ভাব তাকে এক হাতে পাঁচকোলা করে তুলে নিল, অন্য হাতে সে তার জুতো হাতে নিয়ে বলল, সাপ যোগ সব আমাকে খাক মাই লাভ, তুমি শুধু আমার বুকে থেকো। ওপরের প্রান্তে এসে সে তাকে নামিয়ে দিল ইরফান। সে জানে শ্বেতা এখন তাকে কড়া কিছু কথা শোনাবে, কিন্তু তার কি দোষ? সে যে এই অবিচার দেখতে পারতো না, তাই তো ভাবনা অনুযায়ী যা মন চাইছে তাই করে ফেলেছে ভেবে মুচকি আসছে সে। মুচকি বরং মুচকি মুচকি আসছে সে। তার হাসতে হাসতে ইরফান সে তার দিকে তাকাতেই আরও যেন ভরকে গেল। ইরফানের ভাবনা অনুযায়ী কিছুই হলো না, বরং চোখ মুছতে মুছতে তার দিকে তাকিয়ে অন্যদিকে দৌড় দিল শ্বেতা। তার চোখ বনে গেল ইরফান, এটা কেমন রিয়াকশন ছিল? সন্ধ্যা ঘনিয়েছে অনেকক্ষণ। গায়ে হলুদের স্টেজে বসানো হয়েছে প্রিয়তা প্রেরণাকে। হালকা হলুদ কম্বিনেশন শাড়ির সাথে মানানসই কাঁচা ফুলের গহনা ভীষণ মানিয়েছে দুজনকে। তার পাশে বসানো হয়েছে শুদ্ধ সাদফকে। হলুদ পাঞ্জাবিতে তাদের মাত্রাতিরিক্ত সুদর্শন দেখাচ্ছে। জমকালো গায়ে হলুদের আয়োজন করা হয়েছে শিকদার বাড়ির গার্ডেন এরিয়ায়। সাউন্ড বক্সে ফুল দমে গান চলছে। তন্ময়, সমুদ্র, রাজ, সাদিফ, সাফিদ, অব্র, শুভ্র ও তাদের বন্ধুরা। তাদের ভাষ্যমতে লুঙ্গি তুলে ড্যান্স দিতে না পারলে বিয়ে ফিল আসে না। সাউন্ড বক্সে ফুল ভলিউমে বাজছে, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। যদিও নাচন কচনে অনুশীলন অংশগ্রহণ করতে পারছে না অরণ্য, বেচারা দুঃখ প্রকাশ নেই তাতে। সকালে নিজ নিজে এসে বইয়ের সাথে ছবি তুলছে, হলুদ মাখাচ্ছে। চলো দাদা, সবাই এখানে হলুদ মাখাচ্ছে, তাহলে তুমিও মাখাবে? এটা তো হতে পারে না, তোমারও মাখাতে হবে বলে প্রণয়কে টেনে নিয়ে যেতে লাগলো পরিণীতা। প্রিয়তাকে ডেকে বলল, আমার ভাই তোকে না ছুঁইলে তোর বিয়ে সম্পন্ন হবে না রে প্রিয়। যাই হোক, তোর জীবনে আমার ভাইয়ের যতটা আবদার ততটা সেজা চাচ্চুরও নেই, কিন্তু এখানে আবদার না অবদান হতো হয়তোবা। চুপচাপ নত মস্তিষ্কে বসেছিল প্রিয়তা। পরিণীতার ধারালো বাক্য কেঁপে উঠল যেন তার ভেতরটা। গভীর একজোড়া বাদামি চোখের দিকে তাকাতেই আজও যেন দুটো চোখে কিছু একটা হচ্ছে প্রিয়তাকে, কিন্তু তার ভাষা বুঝতে পারছে না প্রিয়তা, যেন সে অক্ষম। পরিণীতা হলুদ দেওয়ার আগে হঠাৎ প্রিয়তার হাতে তালু মেলে ধরল, কিঞ্চিৎ স্মেল প্রকাশ করে বলল, তোর হাতের রং এত গাঢ় হলো কিভাবে রে প্রিয়? এত সুন্দর রং তো আমাদের কারোই হয়নি। পরিণীতার কথায় প্রিয়তাকে চেপে ধরল থিরাথরি শুভ্র দীপ্তিরা। ওরা টেনে টেনে দীপ্তি বলল, ওয়াও সত্যি তো আপু, অনেক সুন্দর হয়েছে। থিরা ধাক্কা দিয়ে বলল, এত কিছু বুঝো আর এটা বুঝো না মেহেদি রং কেন গাঢ় হয়? এটা ভালোবাসার রং, সবার হাতে ফোটে না, তাই তো তোকে এত ভালোবাসে বোন। প্রিয়তা জবাব দিতে পারে না, তার দৃষ্টি সরছে না সেই পুরুষের মাদকীয় নেত্রদ্বয় থেকে। পরিণীতা পুনরায় প্রণয়কে ঠেলে বলল, ওদের হলুদ ছোঁয়াও দাদান। প্রণয় বিনা বাক্যে তাই করলো। হাতে অল্প একটি হলুদ নিয়ে আলতো করে ছুঁয়ে দিল প্রিয়তার গালে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো প্রিয়তা। বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো নিঃশব্দে অশ্রুদানা। তারপর প্রেরণা শুদ্ধ সাদাব সবাইকে দিল। স্টেজে উঠে এলো রাজ, অরণ্য। ওরা দুজন শুদ্ধের দুই কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এখন থেকে যখনই দেখা হবে তখনই বড় সম্বন্ধীদের ইয়া লম্বা একটা সালাম দেবে। এটা ভদ্রতা, বুঝতে পেরেছো ছোট জামাই? মনে রাখবে তুমি সব জামাইয়ের ছোট। বুক ফুলিয়েই বলল রাজ। শুদ্ধ ভুরু কুচকালো, তাকালো ওদের দুজনের পানে। তারপর মনে মনে, ওরা বেশ বড়
আট বেঁধে এসেছে তা বুঝতে পারলো। শুদ্ধ বাঁকা হেসে বলল, সম্বন্ধী সাহেবরা, তাহলে আমাদের এই সম্মান প্রদর্শন কখন কখন করতে হবে একটু জানিয়ে দেবেন। কখন কখন মানে সর্বক্ষণই করতে হবে। তাহলে সম্বন্ধীর পশ্চাৎ দেশে যদি সম্মান প্রদর্শন করি, একটা লাথি মারি, এতে কি সমস্যা হবে? তুমি কিন্তু বড় সম্বন্ধীদের মানহানি করছো ছোট জামাই। বেশি বাড়াবাড়ি করলে বউ পাবে না। ও আচ্ছা, আমার বউ তুমি তুলে নিয়ে যাবে? হা হা, বিয়ের খুশিতে লাফাচ্ছ লাফাও, কিন্তু আছলা বাস যখন খাবে কেঁদেও কুল পাবে না মিয়া। বাস খাবো কেন? বউ মানেই আছলা বাস। একবার বিয়ে করো, তারপর প্র্যাকটিক্যালি বুঝতে পারবে সকল থিওরি। বিড়াল হব বলেই তো বেঁচে আছি সমুদ্রী সাহেব। আমি আপনার মতো নাকি? আমার বউ যদি বলে সারাদিন বসে থাকতে, আমি সারাদিনই বসে থাকবো। হা হা করে হেসে উঠল। প্রথম প্রথম এমনই হয় সকলে, পরে ধীরে ধীরে বুঝবে। হাতে মুঠোয় বড় একটা ফল কাটার ছুরি চেপে ধরে ছাদের এক কোণে চুপচাপ এসে দাঁড়িয়েছে এক মানবী। নিস্তব্ধ পরিবেশ, প্রবহমান দমকা হাওয়া সহিত হচ্ছে। নিস্তব্ধ রজনীর পরনে হলুদ শাড়িটা বারবার বাতাসে ঝাপটে উঠছে। নীলাভ চোখে দুটো রক্তি মায়াবীর, কোমল বদনে নিখুঁত বিষাদের ছাপ। এইটুখানি জীবনে শত শত ব্যথার ভারে নুয়ে পড়েছে যেন এই মানবীটা। তার জন্মদাত্রী মাই যেখানে বুঝলো না, সেখানে অন্যরা কিভাবে বুঝবে তার নিছক কল্পনা ব্যতীত মূর্খমি। এসব ধারণা করাও পৃথিবীতে কারো কাছেই তার খুব একটা মূল্য নেই নির্ঘন অনুভূতি। না চাইতেও সকলে কেন জানি তার ভালো করতে গিয়ে তারই সবচেয়ে খারাপটা করে দেয়। পৃথিবীর একমাত্র বান্দা যে কিনা তার চায়নি ভালো রেখেছিল, সেও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। এখন আর তার ভালো চাওয়ার মতো কেউ তার পাশে নেই। এখন সে শুধু ব্যর্থ। অবশেষে শেষ চেষ্টাটাও ব্যর্থ হলো সে। প্রিয়তা গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে, না চাইতেও উগরে আসছে কান্না। দম বন্ধ হয়ে আসছে মেয়েটার। বাড়ি ভর্তি মানুষ তাই শব্দ প্রতিহত করলো, তীব্র দুঃখ, কষ্ট, যন্ত্রণায়, ব্যথা তোর মিশিয়ে। এখন নতুন করে অনুভূতি কাজ করছে, অপরাধ বোধ। কিন্তু সে তো নিজের স্বার্থে শুদ্ধ ভাইয়াকে ব্যবহার করতে চায়নি, একদমই চায়নি ব্যবহার করতে। শুদ্ধ জানতে চেয়েছিল সেই শব্দগুলো, সেগুলো শোনার জন্য তার প্রাণ ছটফট করে মরছিল বহু বছর থেকে। সে শুধু দেখতে চেয়েছিল তার প্রিয় পুরুষের উন্মাদনা, ভালোবাসার গভীরতা। কিন্তু জীবনের এই অন্তিম পরীক্ষাতে সে ব্যর্থ। এখন সে বেঁচে থাকার কোনো পর্যাপ্ত কারণ দেখতে পাচ্ছে না যা ধরে সে বেঁচে থাকবে। পৃথিবীর বাতাসে নিঃশ্বাস ফেলা মানে এখন অযথা অক্সিজেন দূষিত করা। বেঁচে থাকলে কাল তাকে অন্য পুরুষের ঘরে, অন্য পুরুষের বিছানায় যেতে হবে, অন্য পুরুষের গভীর ছোঁয়ায় মরতে হবে। না না, এ তো অসম্ভব। প্রিয়তি সব ভাবতে ভাবতে আরো বেশি প্যানিক করতে লাগলো। ফুলো ফুলো রক্তাক্ত দু চোখ বেয়ে অনর্গল গড়িয়ে পড়তে লাগলো উষ্ণ জলের নদী। সত্যিটা প্রকাশ পাওয়ার পর থেকেই সকলের কাছ থেকে অপরাধী লাগছে তার। কিছু না করেই অপরাধী, কেবল ভালোবাসার অপরাধী, নষ্ট, চরিত্রহীন, কলঙ্কিনী। শত শত অপবাদ ছড়ে আসে তার এই প্রতিনিয়ত নিজের কাছ থেকে নিজের, আর সেগুলো সে নিজেই অস্বীকার করে না। সত্যিই তো নষ্ট, কলঙ্কিনী, এতে কোনো সন্দেহ আছে নাকি? কৈশোরের শুরুতে নিজের অজান্তে যে মানুষটাকে মনের গহীনে জায়গা দিয়েছিল, অপ্রতিরোধ্যভাবে ভালোবেসেছিল, সেই মানুষটাই যখন বোনের স্বামী রূপে চোখের সামনে হাজির হলো, তখন প্রিয়তা নিজের বরান্ত অনুভূতিগুলো পায়ের নিচে শিকল পরিয়ে দিয়েছিল। দূরে সরে যেতে পারেনি। কিশোরীকালের অবুঝ প্রেম রূপ নিয়েছিল নিষিদ্ধ আসক্তিতে। সময় গড়ানোর সাথে সাথে ভালোবাসার রং গাঢ় হয়েছে, আগের চেয়েও তীব্র হয়েছে। বোনের সংসার ভাঙতে চাইলেও দ্বিধা করেনি, কারণ আভাসই তার প্রণয় কে সে যে কোনো মুহূর্তেই যে কোনোভাবে চাইতো। দুলাভি হিসেবে কোনোদিনই দেখেনি তাকে। সবসময় সে তার নিকট সেই প্রণয় ভাই হয়েই থেকে গিয়েছিল, সেই ভালোবাসা হয়ে। তাই এসব মেয়ে মানুষের লোক দেখা হোক বা না দেখা, যাই সত্যি হোক যাই মিথ্যা হোক, কোনো কিছু পরোয়া করেনি প্রিয়তা। কিন্তু এখন আর কি আঁকড়ে ধরবে? কিছু আছে কি তার? কিচ্ছু নেই। যে মানুষটার জন্য সে এত কলঙ্কিনী হলো, এত এত আবদার গায়ে মেখে নিল অপবাদ সহ, কিন্তু শেষ কি সেই মানুষটাকে সে পেল? সেই মানুষটা কি তাকে বুঝলো? না, একটুও না। তাও সবটুকু বাক্য মুখ বুজে সহ্য করে নিয়েছিল প্রিয়তা, ধৈর্য ধরে নিয়েছিল নীরবে।
তখন তাকে এইটুকু সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। সে একসময় সব কিছু ছেড়ে আড়াল করত, একটু ঘাবড়ে গেলেই মাথায় হাত রেখে বলতো, চিন্তা করিস না, আমি তো আছি, আমি সব ঠিক করে দিব। এই নিশ্চয়তা ছাড়া সে বেঁচে থাকার 4টা বছর। এখন প্রিয়তা নিজের প্রতিটা মন এখন প্রিয়তার নিজের প্রতি নিজের মন উঠে গেছে। প্রিয়তার নাক টেনে কান্না থমকালো, গলা কাটা মুরগির মতো ছটফট করলো। তারপরে ফল কাটার ছুরিটা সাহস নিয়ে চেপে ধরল নিজের বাঁ হাতের শিরায়। ভয়ে শরীর থরথর করে কাঁপছে মেয়েটার। ভয় দমাতে ঢোক গিলে চোখ টিপে বন্ধ করে নিল প্রিয়তা। ধারালো ছুরিটা হাতের শিরায় চালাতে নিতেই কল্পনায় ভেসে উঠল অনাকাঙ্ক্ষিত সেই পুরুষের মুখবয়ব। ঝট করে চোখ খুলে ফেললো প্রিয়তা, ছুরির দিকে চেয়ে অন্যমনস্ক হয়ে বলল, মরতে যখন যাব তখনও আফসোস কেন নেব প্রণয় ভাই? আপনার শেষ দর্শন না পেলে রুহু আমার দেহ ত্যাগ করতে চাইবে না, অকতার পিপাসায় কাতরাতে থাকবে জনমন ভর। বলে ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালো প্রিয়তা। এলোমেলো শাড়ি কুচি ধরে দৌড়ে ছাদ থেকে নেমে এলো। মধ্যরাতে এক পিঠ খোলা চুল এলোমেলো শাড়িতে পেছন থেকে দেখতেই যেন ভয়ঙ্কর লাগছে তাকে। পূর্ব আকাশে জমাট বাঁধা কালো মেঘ ঘুটুর ঘুটুর করছে, কেঁপে উঠছে প্রকৃতি। তীব্র সাদা আলোর প্রতিফলনে এক মুহূর্তে আলোকিত হচ্ছে চারপাশ। এ যেন প্রকৃতি অনাশায়িত সঙ্গী। ঝোড়ো হওয়ার মধ্যে 3তলার রেলিং ঘেঁষে বসে পড়েছে প্রণয় ও আবির্ভাব। পরপর 2-4বার হুস্কির বোতলে খালি করে পঞ্চমটা হাতে নিয়েছে আবির্ভাব। নেশায় উবু হয়ে আছে উভয়। নেশা করছে প্রণয় ভাই, তবে এসবের কিছু বলছে না প্রণয়। নেশা ও করছে না, কেবল এক ধ্যানে চেয়ে আছে শূন্যে। নেশা করছে শুধু আবির্ভাব, প্রণয় নয়। তার ডার্ক রেড ওষ্ঠ কোণে লেপ্টে আছে এক টুকরো প্রশান্তির হাসি। সেই হাসিটা কিসের জানা নেই কারো। আবির্ভাব বিদেশি মধ্যে নেশা বোধ হয়, তবেও তার দৃষ্টি এলোমেলো আশ্চর্যজনক দৃষ্টিই। নিভু চোখে চেয়ে দেখলো প্রণয় হাসছে। আবির্ভাব নেশা নেশা মুডটা কেমন ঘেটে গেল। সে প্রণয়ের কলার টেনে ঝাঁঝিয়ে শোধালো, এই তুই কাঁদছিস না কেন? বল, কেন কাঁদছিস না? কেঁদে হালকা হচ্ছিস না কেন? স্ট্রোক করবি তো? কান কান বলছি কান। আবির্ভাব বিস্ময় অবলোকন করলো, পুনরায় হাসলো প্রণয়। শার্টের কলার হাতড়ে আবির্ভাব হাত ছড়িয়ে দিয়ে বলল, সুখের দিনে কাঁদবো কেন? খামোখা সুখের দিন? আবির্ভাবের কণ্ঠ চমকায়। প্রণয় আবির্ভাবের হাতের হুইস্কির বোতলে এক ঢোক দিয়ে হেসে বলল, হ্যাঁ আজ আমার সুখের দিন, আজ আমি খুব খুব খুশি। কাল আরো বেশি খুশি হব, নিশ্চিত হব অবশেষে আমি একজন সঠিক মানুষের হাওলাতে আমার বাচ্চাটাকে তুলে দিতে পারছি। একজন সঠিক মানুষের হাতে তুলে দিচ্ছি, এটা দেখলি না? অথচ এই মানুষটা তোর চিরতরে তোর থেকে আলাদা হয়ে যাচ্ছে, এটা দেখলি না? এই মানুষটা তো তোর, এটা কি ভাবলি না? দেখছি। কি দেখছিস? হ্যাঁ, তারপর এটা নিশ্চিত। হ্যাঁ, কারণ কারণ আমি সেটাই চাই। আমি সত্যি চাই সে আমাকে এবং আমাদের থেকে দূরে থাকুক, আমার পাপের রাজত্বের দেওয়াল থেকে দূরে থাকুক। আমি সত্যি চাই সে আমাদের দুজনের মধ্যে দেওয়াল তুলে দিয়ে সফল হোক, না কেবল শারীরিক, মানসিক এবং শক্তপোক্ত দেওয়াল তোলা হোক। একটা এমন প্রাচীর যেটা টপকে আমার জান আর কোনোদিন আমার কাছে আসতে পারবে না, আমার সন্নিকটে লোভে কাঁদতে পারবে না, আমার মনে করতে পারবে না। আমি যেন তার ছোটোখাটো ভুলগুলো একটা হয়ে থেকে যাই তার কাছে আজীবন। আমি যা তার জীবনে ভুল ছিলাম, তাছাড়া আর কোনো কিছু না। প্রণয় নির্লিপ্ত বলা কথাগুলো আবির্ভাবের চোখে অশ্রু চলে আসে। সে প্রণয়ের বুকের বাপাশে আস্তে করে একটা প্রাঞ্চ মেরে বলল, এত ধৈর্য কিভাবে রাখছিস ভাই? এখানে তো ব্যথা হচ্ছে, সহ্য করছিস কিভাবে? এ পর্যায়ে প্রণয় কেবল হাসলো। আবির্ভাবের কাজ চাপড়ে বলল, শুধু আবেগে বেঁচে কি দুনিয়া চলবে আবির্ভাব? বিবেকের দায়ে কখনো কখনো আবেগকে পুড়িয়ে মরতে হয়, যেমন মরছিস তুই। চুপ হয়ে গেল আবির্ভাব। সে ছোট পুত বড় করে সে বুঝে তার মর্ম। আর কে বলবে আমার একখানা ব্যথা হচ্ছে না? নিজের কলিজাটার জন্য কাউকে ছিঁড়ে দিলে বুঝতাম ব্যথা কেমন হয়। খুব ব্যথা হচ্ছে, খুব। এ ব্যথা না জানি আরো কাউকে না দেয় খোদা।
কিন্তু এত কিছুর পরেও কোথাও একটা শান্তি লাগছে, নিশ্চিন্ত লাগছে। আবির্ভাব শুধু হতবাক নেত্রে চেয়ে রইল প্রণয়ের দিকে। কিছু বলার ভাষা খুঁজে পেল না সে। এত ভালোবাসিস, এই একটা বার, এই একটা বার, এই একটা কথা মুখ ফুটিয়ে মেয়েটাকে বলতেও তো পারতিস, কেন বললি না? কেন ভালোবাসার গভীরতা মাপতে দিলি না? সে জানে তুই অন্য কারো স্বামী, কিন্তু এটা নয় সত্যি, বরং সত্যি এটা যে তোর জীবনে সে ব্যতীত দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব কোনো কালে ছিল না, আর না কোনো কালে হবে। তুই অবিবাহিত, অন্য কারো স্বামী নস। কেন বললি না? সব ধারণা ভুল, এটা তুই কেন বললি না? কেন জমিয়ে রাখলি বুকের ভেতরে মরে যাওয়ার মতো অপরাধ বোধ? সব কথা সবার জানার প্রয়োজন নেই আবির্ভাব, কিন্তু কথা জানা আর অজানা থাকাই মঙ্গল। কিছু কথা জানলেই যেন বিপদ। তুই পচে যাসনি ভাই, ব্যঙ্গাক্ত করে হাসলো প্রণয়। তাচ্ছিল্য করে বলল, আমার থেকে জঙ্গলের জানোয়ারগুলো অধিকতরে ভালো ভাই। সেটা বড় কথা নয় প্রণয়, কারণ তুই জানিস বাঘ সব কিছু স্বীকার করলেও নিজের বাচ্চাকে কখনো খায় না। খায় না তো সে। এখনকার শিকারীরা জালে জড়িয়ে যায়, তাকে আর কখনো তার বাচ্চার কাছে ফিরতে দেওয়া হয় না। আমার হাতেও আর বেশি সময় নেই। হঠাৎই প্রণয়ের হাত চেপে ধরল আবির্ভাব। কথা শেষ করতে দিল না তাকে সম্পূর্ণভাবে। চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি? আবির্ভাব চেহারা হুট করে মেরে গেল। সে ইশারায় পেছনের দিকে দেখালো। প্রণয় ছোট একটা নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরেই চাইলো, সাথে সাথেই হয়তো তার পিঠে কোথাও বাজ পড়ল। কিন্তু প্রণয়ের বোধ হলো সেটা হয়তো তার মাথাতেই পড়েছে। বসা থেকে উঠে দাঁড়ালো প্রণয়। একটু দূরে টলমল চোখে তাকিয়ে আছে প্রিয়তা, তার নীলাভ আঁখি দুটো অবিশ্বাসের জোয়ার। প্রণয়ের ওর চোখ দেখেই যা বোঝার বুঝে নিল। সন্দেহ আর অবকাশ নেই যে ধরা পড়ে গেছে সে। বিষয়টা ধামাচাপা দিতে রাগ দেখিয়ে বলল প্রণয়। বক্ষে কম্পন রোধ করে চোখে মুখে কঠিনতা ফুটিয়ে তুলল। প্রিয়তার নিকট এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে ধমকে উঠে বলল, এত রাতে এখানে কি চাই তোর? জানিস না তুই আমি এখানে একা থাকি? তাহলে আমার ঘরের সামনে কি করছিস তুই? এসব ধমকি কানে নিল না যেন প্রিয়তা। এসব যেন সে শুনতেও পেল না। অবিশ্বাসী চোখে একদৃষ্টে তাকিয়ে রইল প্রণয়ের বাদামি চোখের গভীরে। প্রণয়ের হার্ট রিড করছে অনেক দ্রুত। সে অন্যত্র দৃষ্টি ঘুরিয়ে নিল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে বলল, এক্ষুনি চলে যা আমার সামনে থেকে, দূরে যা বলছি, নয়তো আমি তোকে। পরবর্তী শব্দগুলো তার কণ্ঠনলিতে বেঁধে গেল যেন, আসতে পারল না প্রণয়ের মুখ দিয়ে। তার পূর্বে তার ছোট দুটো হাতের কোমল বন্ধনে আবদ্ধ হলো পুরো পুরুষালী কায়া। গুমট পরিবেশে ফুপিয়ে শব্দ করে শোনা গেল প্রিয়তার কান্নার আওয়াজ। আপনি আমাকে ভালোবাসেন প্রণয় ভাই? সত্যি ভালোবাসেন? আমার বিশ্বাস হচ্ছে না। হায় আল্লাহ, আমি মরে যাব খুশিতে। আমার সত্যি সত্যি মরে যাব। আপনি বড় আপন নন, আপনি আমার। আপনার এই বুক শুধু আমার। আমার খুব কান্না পাচ্ছে প্রণয় ভাই, বলেই ঝরঝর করে কেঁদে দিল প্রিয়তা। আর শক্ত করে খামচে ধরল প্রণয়ের পিঠ। আপনি খুব পচা জানেন। আপনি জেনে শুনে আমাকে কত কষ্ট দিলেন। এত কষ্ট কেন দিলেন প্রণয় ভাই? বলেন কেন দিলেন? আমার আরেকটু হলেই মরে যেতাম। এই স্বপ্নে মানুষটা একান্তই তার, কিন্তু মুহূর্তের ব্যবধানে প্রিয়তা আবারও নিজের এই পৃথিবীর সর্বস্ব শ্রেষ্ঠ সুখী মনে হচ্ছে যেন। এত সুখ সে কোথায় রাখবে? এসব শুনে এক চুলো নড়ল না সমর্থক এই পুরুষ। প্রণয় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল ঠাই। কি হলো এটা? এতদিনের ধৈর্য সব এক লহমায় নষ্ট হয়ে গেল। কি করবে এখন সে? এই অবুঝ মেয়েটাকে এখন কি করে ফিরাবে তার কাছ থেকে? প্রণয়ের চোখ বুঝলো। আর কত পরীক্ষা নেবে মাবুদ? সমস্ত দুঃখ কষ্ট ভুলে খুশিতে বাকবাকুম হয়ে গেল প্রিয়তা। পায়ের আঙ্গুলে ভর দিয়ে প্রণয়ের গলা জড়িয়ে ধরলো, মাথার চুল খামচে ধরলো, নিচু হন। চুপচাপ ঘাড় নিচু করলো প্রণয়। একখানে বেশিক্ষণ থাকা উচিত না ভেবে বসা থেকে উঠে চলে যেতে গেল আবির্ভাব। প্রিয়তা তার কাল বিলম্ব করল না, ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের সমস্ত অস্তিত্বে। উতাল ভালোবাসা ধরে ভিজিয়ে দিতে লাগলো প্রণয়ের সর্বঙ্গ। বুকে জমানো অনুভূতিরা সাগরের স্রোতে যেন তুফান তুলে দিয়েছে। প্রণয়ের নিঃশ্বাস আটকে আসছে। রোধ অনুভূতির জোয়ারে তালিয়ে যাচ্ছে তার হৃদয়। এক চুলো রাগ করতে পারল না সে, উল্টো অনুভব করতে পারছে এ নারীর কোমল উষ্ঠের তপ্ত স্পর্শে। সংঘর্ষে গুটিয়ে যাচ্ছে সে, টেনে হিঁচড়ে বের করে আনছে সেই মানুষটাকে, যাকে সে নিজের মধ্যে দমিয়ে রেখেছিল বহু বছর যাবৎ।
প্রিয়তা দীর্ঘ আলিঙ্গন শেষে উন্মুক্ত ঝর্ণা নেয় আছড়ে পড়ল প্রণয়ের বুকে, সমর্থক পুরুষের বুকে। তার মাথায় এখন কোনো প্রশ্ন আসে না, তবে হঠাৎ করে কিছু মাথায় আসতে প্রণয়কে ছেড়ে দিল প্রিয়তা। ঝাটকা মেরে প্রণয়ের বুকে হাত দিয়ে আঁকড়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমি তো ভুলে গিয়েছিলাম, চলুন চলুন বলে প্রণয়ের হাত ধরে সামনে কদম বানানোর চেষ্টা করলো প্রিয়তা, কিন্তু এক চুলো নড়ল না প্রণয়। পরাজিত কণ্ঠে বলল, কোথায় যাব? প্রিয়তা ফিরল প্রণয়ের দিকে, হাত চেপে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আব্বু আর ভাইয়ের কাছে। কেন? কেন মানে? তাদেরকে বলবো আমি শুদ্ধ ভাইয়াকে নয়, আপনাকে চাই। আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার হতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই, চলুন তাড়াতাড়ি বলে আবার প্রণয়ের হাত ধরে টান দিল প্রিয়তা। কিন্তু এবারও এক চুলো নড়ল না সে, বরং নিষ্ঠুর এই বাক্য পেছন থেকে ভেসে এলো, তা শোনা গেল, আমি তোকে বিয়ে করতে পারবো না রক্তচাপা। এই একটা মাত্র বাক্য মুহূর্তের মধ্যে চোখ থেকে পানি পড়ে গেল যেন প্রিয়তার। এতক্ষণের সকল আনন্দ ম্লান হলো। প্রণয়ের অনুভূতিহীন চোখে তাকিয়ে তুলনায় মোলায়েম কণ্ঠে বলল, আমার তাকদীরে নেই তোমাকে বিয়ে করা, তোমার সাথে সুখের ঘর বাঁধা আমার নসিবে নেই কিচ্ছু। রক্তচাপা চলে যাও তুমি, আর কোনো প্রশ্ন করো না আমায়। চোখের পানি ছেড়ে দিল প্রিয়তা। প্রণয়ের বলিষ্ঠ বাহু আঁকড়ে ধরে বলল, এমন করবেন না প্রণয় ভাই, আপনি তো নিজের মুখে বলেছেন আপনি আমায় ভালোবাসেন, বড় অপুর স্বামী নন আপনি, তাহলে সমস্যা কোথায়? কেন নিজের সাথে সাথে আমাকেও এই যন্ত্রণায় পুড়িয়ে দিয়েছেন প্রণয় ভাই? সত্যি কি আমি সহ্য করতে পারছি না বলে ডুকরে কেঁদে উঠল প্রিয়তা। প্রণয়ের কলিজায় আগুন ধরে গেল যেন সেই কান্নায়, নিজের অস্তিত্ব মিশিয়ে যাচ্ছে দুনিয়া থেকে। সে কিছুতেই আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। প্রিয়তার দুকালে হাত রেখে অসহায় কণ্ঠে অনুরোধ করলো, আমাকে আর একটু জ্বালাইস না সোনা, প্লিজ চলে যা এখান থেকে, যা শুনেছিস সব ভুল শুনেছিস বলে দূরে সরে দাঁড়ালো প্রণয়। প্রিয়তা নাচর বান্দা একটুও নড়ল না, বরং শক্ত করে প্রণয়ের পিঠ খামচে ধরে পিঠে মাথা রাখলো। সাদা পাঞ্জাবিতে নাকের পানি চোখের পানি মুছে জেদি কণ্ঠে বলল, আমি আজ আর কিছু খালি হাতে ফিরবো না প্রণয় ভাই, অনেক আমাকে শূন্যতা দিয়েছেন, আর না, এবার আমার পূর্ণতা চাই, এটাই আমার শেষ কথা। প্রণয় বুঝলো নিজের এই দুর্বলতা দেখানো মানে মেয়েটাকে আশকারা দেওয়া, এভাবে চললে মেয়েটা কিছুতে এখান থেকে যাবে না। তাই বাধ্য হয়ে প্রিয়তার হাত টেনে ঝাটকা মেরে সামনে এনে দাঁড় করালো। প্রণয় চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলল, তুই বুঝতে পারছিস না আমি তোকে বিয়ে করতে পারবো না? আমার আশায় থাকলে তোকে আজীবন কুমারী হয়ে থাকতে হবে, তবুও তুই আমায় পাবি না, কোনোদিনও পাবি না। আমার থেকে যত দূরে থাকবি ততই তোর জন্য মঙ্গল। প্রিয়তা পুনরায় জড়িয়ে ধরলো প্রণয়কে, বুকে মাথা রেখে বিশ্বাসী কণ্ঠে বলল, আপনি শুধু আমার হয়ে থাকুন, আর কোনো মঙ্গল অমঙ্গলের পরোয়া করি না আমি। প্রণয় আবারও প্রিয়তার দিকে তাকিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিল তাকে, তবু আমি তোকে বিয়ে করতে পারবো না, চুপচাপ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। প্রিয়তা শান্ত হয়ে গেল। প্রণয়ের চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলল, চলে যাব? হ্যাঁ। সত্যি যাব? হ্যাঁ। কাল আমার বিয়ে, তো তো আপনার কষ্ট হবে না? আপনি যাকে ভালোবাসেন সে অন্য কারো বউ হয়ে যাবে, আপনি যাকে বলে থমকালো প্রিয়তা। এক কদম পিছিয়ে গেল যেন প্রণয়। প্রিয়তার আদরে দুহাত এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো, আলগোছে হাত রাখলো প্রণয়ের হৃৎপিণ্ডের ওপর। হৃদযন্ত্রটা কেমন অস্বাভাবিকভাবে বিট করছে। প্রিয়তা হাসলো, বাঁকা পথ অবলম্বন করে আরও কাছে এসে বলল, শুনবেন এরপর কি হবে? প্রণয়ের বদনী চোখের শীতলতা দেখতে পেল প্রিয়তা, পুনরায় শুধালো, এরপর কি হবে জানেন? কি? ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে তুলল প্রিয়তা, নিজের মধ্যে 1 সেন্টিমিটার শব্দ দূরত্ব ঘুচিয়ে স্লো ভয়েসে বলল, এরপর বহুল সজ্জিত বিছানায় প্রেম বিনিময় হবে, আদরে আদরে অতৃপ্ত হবে, তৃপ্তি মিলবে। জানতে চান কিভাবে? প্রণয় জবাবে দিল, না। প্রিয়তা নীলাভ দৃষ্টির পানে চোখ রেখে কেবল বলল। প্রিয়তা আনাজ প্রণয়ের দুহাত দিয়ে নিজের গলা টিপে ধরল, চোখ বুজে বলল, প্রথমে এখানে আলতো করে ছুঁয়ে দেবে, এরপর কপালে, এরপর এখানে তপ্ত ঠোঁটের পরশ নেবে, বিমোহিত কণ্ঠে বলবে, তুমি শুধু আমার। এরপর প্রণয়ের প্রিয় রক্তিম ওষ্ঠজোড়া স্পর্শ করিয়ে বলল, এরপর এই যে এই ঠোঁটের স্বাদ নিয়ে বলবে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ নারী। এরপর এখানে গালে, গলায়, ঘাড়ে। প্রিয়তা লক্ষ্য করলো ক্রমে ক্রমে প্রণয়ের চোখে মুখে শীতলতা উবে গিয়ে অগ্নিয়গিরির ন্যায় ঝলসে যাচ্ছে হিংস্রতায়। প্রিয়তা বাঁকা আসলো, প্রণয়ের হাত ছাড়িয়ে এবার নিজেকে চট করে দেখাতে শুরু করলো। পেটের ওপরে শাড়ি উঁচিয়ে মেধিন কোমর, ফর্সা পেটটা দেখালো। এরপর এখানে কথা সমাপ্ত করতে পারলো না প্রিয়তা, কিছু বুঝে ওঠার আগে হ্যাঁচকা টানে ছাদের রেলিংয়ে ঠেসে ধরলো প্রণয় তাকে।
আবহাওয়া আরো খারাপ হচ্ছে ততক্ষণে ঝিরঝির করে বৃষ্টি নামতে শুরু করেছে। প্রণয় ভয়াবহ লালচে চোখ দুটো দেখে আঁতকে ওঠে প্রিয়তা। সে যেন পলক বলতেই ভুলে গেছে, গরম রক্ত যেন গড়িয়ে পড়বে তার চোখ থেকে। সামনের রমণীকে খুন করার জন্য যেন হাতটা নিষ্পিস করছে। চুলের মুঠি চেপে ধরল প্রণয়। চুলের গোড়ায় বীভৎস টান লাগতে জাতীয় মৃদু আর্তনাদ করল প্রিয়তা। প্রিয়তার নিকট মুখ এগিয়ে নিয়ে ফেসিয়ে গলায় চিপে চিপে বলল, এসব কথা যদি আর একবার ভুলেও আমার সামনে বলিস, সত্যি খোদার কসম একদম জানে মেরে ফেলবো। তোর ওই নরম দেহটা এতগুলো টুকরো করব যে তুই নিজেও চিনতে পারবি না। প্রণয়ের কণ্ঠে উপচে পড়ছে প্রতিহিংসার মিশ্রণে তীব্র অধিকারবোধ। মনে মনে ঢোক গেল প্রিয়তা ভয়ে, তবু আরো রাগে দিয়ে বলল, কেন, ভুল কি বললাম? কোটি কোটি টাকা খরচ করে বিয়ে কি মানুষ সুকেসে সাজিয়ে রাখার জন্য করে? নির্ভয়ে বলে উঠল প্রিয়তা। তার চোখ মুখে ভয়ে বিন্দুমাত্র ছাপ দেখা গেল না। প্রিয়তা পুনরায় বলল, আপনি তো পুরোটাই না শুনে চিৎকার দিলেন, আগে তো শুনুন। প্রণয় ভুরু কুচকালো। প্রিয়তার কানের কাছে ওষ্ঠ নিয়ে ফিসফিসিয়ে বলবো, এরপর সেসব করবে যেসব আপনিও কোনোদিন করেননি। এসব এমনভাবে ভালোবাসে যেভাবে আপনিও কোনোদিন আমায় ভালোবাসেননি, এমনভাবে ছুঁয়ে দিবে যেভাবে কোনোদিন আপনিও ছুঁয়ে দেননি অসম্পূর্ণ আমাকে। আবারও কথা সম্পূর্ণ করার পূর্বেই প্রিয়তার চল চেপে ধরেছে প্রণয়। মাথায় যেন খুন চেপে গেছে ছেলেটা। দাঁতের দাঁত চেপে বলে, তোর মুখ থেকে আর টু শব্দ করলে তোকে জানে মেরে দিব। আমার বুক পুড়িয়ে দিয়ে শান্তি পাচ্ছিস তুই, তাই না? কেন আমার সামনে এসেছিস? কেন আমাকে 2 মিনিটও শান্তিতে বাঁচতে দিস না? শত্রুতা থাকলে মেরে ফেল, তবুও ও নির্বিচারে কিভাবে শুবি এসব কাহিনী আমায় বলিস না, সহ্য হচ্ছে না আমার। প্রিয়তার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। এত ভালোবাসা মানুষটা কই কোনোদিনও তো বলেনি। প্রিয়তা অজান্তে প্রণয়ের গাল ছুঁয়ে দিল। কান্না ভেজে অভিমানী কণ্ঠে বলল, ভুল কি বললাম? আপনি তো আমার কাছে কোনোদিনও স্বীকার করেননি আপনি আমাকে ভালোবাসেন, আর এখন বিয়েও করতে চান না। তাহলে আমি অন্য কারো হয়ে যাচ্ছি না, তাতে আপনার কি? প্রণয়ের কথা চলে উঠল। প্রিয়তা চুলের মুঠি অমানবিক বল প্রয়োগ করে টেনে ধরল। কেন তুই বুঝিস না? তুই আমার জন্য কি? ব্যথায় প্রিয়তার চোখগুলোর লাল হয়ে গেছে, চোখ বেয়ে পানি পড়ছে, তবু অসরের তোয়াক্কা করছে না সে। তাহলে একবার নিজের মুখে বলুন আপনি আমায় ভালোবাসেন। সঙ্গে সঙ্গে গর্জে ওঠে প্রণয়, চিৎকারতে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোকে ভালোবাসি 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 ভালোবাসি, সীমাহীন ভালোবাসি তোকে। ভালোবাসার সীমানা পেরিয়ে ভালোবাসি তোকে। এই পৃথিবীর মধ্যখানে ভালোবাসা ঘিরে রেখেছে, যার থেকে শত কোটি গুণ ভালোবাসি আমি তোকে। আমার ভালোবাসার আরম্ভ আছে কিন্তু অন্ত নেই। ভালোবাসার মতো তুচ্ছ একটা বাক্য দিয়ে কখনো আমি তোকে বোঝাতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। এই এতটা ভালোবাসি, তবুও দুর্বলতা একটা আছে, যার জন্য আমি চাই না তুই সেই দুর্বলতায় আঘাত পাস। আমার ভালোবাসা তুচ্ছ একটা বাক্য দিয়ে আমি তোকে কোনোদিনও বোঝাতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমার কলিজায় আঘাত দিয়ে কথা বলিস না ময়না পাখি, তুই অন্তত আমার দুর্বল জায়গায় আঘাত করিস না। এত ভালোবাসেন তবুও বিয়ে কেন করতে চান না প্রণয় ভাই? কিছুক্ষণ চুপ থাকে প্রণয়, অতঃপর প্রিয়তার চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলে, মেরি জিন্দেগি রাজ মেন এক রাজ তুম ভি হো। মানে মানে আমি তোকে ভালোবাসি, শেষ নিঃশ্বাস অবধি বেঁচে যাব। কিন্তু আমাদের মিলন অসম্ভব। প্রিয়তা বাহাতের তালুতে চোখ মুছে তাচ্ছিল্য হাসলো। ঠিক তখনই, আমাকে আপনার বিয়ে করতে হবে না। যে পুরুষ ভালোবাসার শিকার বা স্বীকৃতি দিতে ভয় পায়, সে আর যাই হোক কখনো পুরুষ হতে পারে না। প্রণয় চুপ রইল। আবারও কঠোর থেকে কঠোর হয়ে শাস্তি হোক। মিস্টার অভ্র শিকদার প্রণয়, আমি তনয়া শিকদার প্রিয়তা আজ প্রতিজ্ঞা করছি, আর কখনো আপনার কাছে ভালোবাসার দাবি করব না। বলবো না আমাকে ভালোবাসুন, আর কখনো আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চাইব না। বরং আমি তো মূর্খ, দেখতে পাইনি শুদ্ধ ভাই নিঃস্বার্থ ভালোবাসা। দেখুন তাকে, ওই মানুষটা আমাকে গোপনে ভোগ করতে চায় না, বিয়ে করে স্বীকৃতি দিতে চায়। প্রিয়তার শেষ বাক্যে তাজ্জব বনে গেল। প্রণয় বিস্মিত কণ্ঠে বলল, আমি তোকে গোপনে ভোগ করতে চেয়েছি? এই প্রশ্নের পরিবর্তে প্রিয়তা মুখ ঘুরিয়ে বলল, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি। আপনার থেকে বেশি নিষ্ঠুরতা পুরুষ এই গোটা দুনিয়াতে খুঁজে দ্বিতীয়টি পাওয়া যাবে না মিস্টার প্রণয় শিকদার। আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি কোনোদিনও ভালো থাকবেন না। বলেই প্রণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গেল প্রিয়তা। প্রণয় নির্বিকার চোখে তাকিয়ে রইল প্রিয়তা যাবার পানে। আমি এতটা নিকৃষ্ট জান, ভাগ্যিস তুই বললি, তুই না বলে তো আমি জানতেই পারতাম না। তোর দেওয়া সকল অভিশাপ কবুল হোক জান, দোয়া করি এই নিকৃষ্ট মানুষটার
ছায়া তোর ওপর থেকে খুব দ্রুত সরে যাক, আর কখনো না পড়ুক। বিয়ে বাড়িতে লোক সমাগমে অতিষ্ঠ হয়ে গেছে আবির্ভাব। আজ চূড়ান্ত দিন, বিদায়। মানুষ একটু বেশি, যার আগের দিনগুলো আসতে পারেনি তারাও আজ এসেছে। এতে করে আবির্ভাবের বিরক্তি চরচর করে যেন বাজছে। পূজারিনী রায়চৌধুরী ফোন করে ফাইনালি রিসিভ করতে পারলো আবির্ভাব। ফোন কানে নিতেই সে কি বলবে বুঝতে পারলো না। পূজারিনী রায় ধমকে উঠল, কুলাঙ্গার ছেলে, তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি? তুমি কিনা সারা রাত অন্যত্র কাটিয়ে সে বইয়ের গায়ে হাত তুলেছ। এমনিতে মেজাজ ঠিক নেই আবির্ভাবের, তার উপর এমন পিত্তি জ্বালানো কথা শুনে তেলেবাগুনে জ্বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছা করেছি, গায়ে হাত তুলেছি তো? বাবা, তুমি তো কত কত ভদ্র ছেলে ছিলে, তা তো প্রমাণ করে দিয়েছ। এমন একটা কাণ্ড ঘটিয়ে শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত বাপ মায়ের মুখে উজ্জ্বল করে তুলেছ। তুমি জানো সকালে দেবীর মা ফোন করে কি কি শুনিয়েছে আমায়? দ্যাটস কমপ্লিটলি ইউর রেসপন্সিবিলিটি মিসেস চৌধুরী, দ্যাটস ইজ নট মাই বিজনেস। শার্ট আপ আবির্ভাব। বউ মানো না, আবার তার গায়ে হাত তোলো, ঝগড়া করো। মানি না মানে? মানি না মানে কি মুক্তি পেয়েছে মিসেস রায়চৌধুরী? আপনারা আমায় মুক্তি পেতে দিয়েছেন। যাই হোক, আপনার সাথে এসব কথা বা তর্ক করতে আমি চাই না। আর হ্যাঁ, বেশি সমস্যা হলেও কি আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। রাখলাম বলেই ফোন কেটে দিল আবির্ভাব। দাঁড়াও, তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। কথা বলতে গিয়েও ধীরে পদ্মপুকুরের দিকে এগিয়ে আম বাগানের দিকে গভীরের দিকে চলে এলো আবির্ভাব। সত্যি বলো আবির্ভাব, তোমার কি এখনো ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক আছে? আপনার কি কোনো সন্দেহ আছে? চমকে উঠল পূজারিনী রায়চৌধুরী। আমতা আমতা করে বলল, মানে? এই সামান্য কথার জন্য আবার মানে জানতে হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। ওর সাথে আমার জীবন মরণের সম্পর্ক ছিল, থাকবে। প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে ভালোবাসি আমি ওকে। যতক্ষণ আমার হৃৎপিণ্ডে স্পন্দন চলবে ততক্ষণ আমি ওকে ভালোবেসে যাব। চুপ করো বেয়াদব ছেলে, তুমি কাকে কি বলছো একটু ভেবে বলছো? আমি তোমার মা হই। আচ্ছা, আপনি আমার মা? আমি তো মনে করলাম কাজটা আপনিই করছিলেন, আর আমি মনে হয় কোনো গৌরবের কাজ করছি। শুনুন মিসেস চৌধুরী, আপনার নাটক দেখার জন্য বা শোনার জন্য আমার হাতে পর্যাপ্ত সময় নেই। ঠিক আছে, পরিষ্কার করে বলছি, তোমার এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি কাকে ভালোবাসো বা না বাসো, হোয়াটসএভার, এটা তোমার ব্যাপার। কিন্তু তুমি ভুলেও যেও না তুমি আমাকে কি কথা দিয়েছো। শুধু এটা মনে রেখো, তুমি এখন বিবাহিত, তোমার একটা বউ আছে। ব্যঙ্গাত্মক হাসলো আবির্ভাব, হ্যাঁ হ্যাঁ করে হেসে। অবশ্যই মনে আছে, যে ফাঁসি দড়ি আপনি আমার গলায় পরিয়ে দিয়েছেন তা কি আর ভোলা যায়? চিতায় না ওঠা পর্যন্ত এই দড়ি আমার গলা থেকে খুলবে না, এটা আমি বেশ ভালো করে জানি। কয়েক মিলি সেকেন্ড যেতেই হৃৎপিণ্ড ধক করে উঠল তার। সে দ্রুত ফোন পকেটে ভরে আশেপাশে খুঁজতে লাগলো। কথা বলতে বলতে হঠাৎই দাঁড়িয়ে পড়লো আবির্ভাব। মনে হলো আশেপাশে কেউ কাঁদছে। কান থেকে ফোন নামিয়ে আশেপাশে তাকালো। কারো থেকে দূরে যেতেই হালকা একটা কান্নার শব্দ স্পষ্ট শুনতে পেল, তবে কণ্ঠটা আবির্ভাবের কাছে চেনা লেগেছিল। তাই সে মাই লাভ বলে খোঁজা শুরু করেছে। অনাকাঙ্ক্ষিত কিছু চেনা কণ্ঠ কানে আসলো। জোরে কেঁদে উঠল শ্বেতা। শব্দের উৎস খুঁজতেই আবির্ভাব শ্বেতার উপরে নজর পড়ল। স্থির চোখের মনি তার। গায়ের ঝড় সবুজ ঘাসের ওপর পা ভাঁজ করে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শ্বেতা। কান্নার তালে তালে তার তনু শরীরটা কেঁপে উঠছে। আবির্ভাব দৌড়ে গেল শ্বেতার নিকট, অস্থির কণ্ঠে বলল, মাই লাভ। জল জল টলটল চোখে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শ্বেতা। মায়াবী ধূসর বর্ণের চোখ দেখে বুকটা মুচড়ে উঠল আবির্ভাবের। মন বলছে এই মেয়েটাকে। শ্বেতার ঠোঁট উল্টে দিয়ে দু হাত বাড়িয়ে আবির্ভাবের দিকে। আবির্ভাব চমকালো, তবে বেশি কিছু না ভেবে সে তার হাত ধরে বসে পড়ল। মেয়েটার মুখটা যেন সৃষ্টিকর্তার মায়া উপচে পড়ছে। আবির্ভাব বৃদ্ধাঙ্গুল দ্বারা তুলতুলে আঙ্গুলে হাত মুছিয়ে দিয়ে কোমল কণ্ঠে শুধালো, এই ভর দুপুর বেলায় এখানে বসে কাছে কেন পাখি? আবির্ভাবের কম্পিত অক্ষির পানে চেয়ে শব্দ করে কান্না করে দিল শ্বেতা। ভেবাচাকা খেয়ে গেল আবির্ভাব। এই মেয়ে বাচ্চাদের মতো কান্না করছে কেন? সে তেমন করে না। অতিরিক্ত কান্নার ফলে নাকের পাটাতন টকটকে লাল আপেলের ন্যায় হয়ে গেছে আবির্ভাবের। সে সন্দিহান চোখে শ্বেতার মাথা থেকে পা পর্যন্ত সূক্ষ্মভাবে নজর বোলায়। মেয়েটা কাঁদতে দেখে বুকের ভেতর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। কষ্ট অনুভূত হলো মেয়েটার চোখের পানি দেখেও।
বুকের ব্যথাটা যেন বেড়ে গেল। এবার অস্থির হয়ে উঠল আবির্ভাব। সে তার হাত পা দেখতে দেখতে পাগল হলো সে। তবে পায়ে হাত দিতেই আচমকা আর্তনাদ করে উঠল শ্বেতা। ঘাবড়ে ওঠে আবির্ভাব। বুঝলো ঘাবলে এখানেই। দুগালে হাত রেখে অস্থিরভাবে সোজালো, পায়ের কোথায় ব্যথা পেয়েছো জান পাখি? দেখি পাটা কোথায়? কিন্তু একচুলও নড়ল না সে। আবির্ভাবের হাত চেপে ধরে ঠাস করে বসে পড়ল। চোখে গড়িয়ে পড়ছে অনর্গল বাড়িধারা। আবির্ভাব কিছুক্ষণ চুপ থেকে চেয়ে পায়ে হাত দিল। আবির্ভাবের হাত পেতেই ব্যথায় চিৎকার করে উঠল শ্বেতা। এবার ধমক দিল আবির্ভাব, দেখি এদিকে দাও পাটা। ভয়ে ভয়ে কেঁপে উঠল শ্বেতা। ভীতু চোখে তাকালো, দুপাশে মাথা নাড়ল, কিন্তু আবির্ভাব এসব শুনল না। শেষে তার পাটা একটু সামনের দিকে নিতেই চিৎকার দিয়ে উঠল। আবির্ভাবের বুকে মুখ গুজে দিল শ্বেতা। পায়ের অবস্থা দেখে হাত কুটল আবির্ভাব। পায়ের পাতার ওপরের অংশটা অনেকটা ফুলে গেছে। ফোলা অংশে আলতো করে স্পর্শ করতে মুখ বাঁকালো। কেঁদে উঠল শ্বেতা আবারও। শ্বেতার অনর্বর কান্নায় বুক পিছলে চিনচিন ব্যথা শুরু হয়েছে আবির্ভাব। শ্বেতা নিঃশ্বাস ফেলতে যেন ভুলে গেছে। সে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, খুব বেশি ব্যথা করছে মাই লাভ? কোনো এক মহৎ কর্ম সম্পাদন করতে গিয়ে এত ব্যথা পেলে শুনি? পড়ে গিয়ে। জবান শুনে ভুরু কুঁচকাল আবির্ভাব। সন্ধিহান কণ্ঠে বলল, কোথা থেকে? গাছ থেকে। দীর্ঘশ্বাস ফেল আবির্ভাব। যা বোঝার সে বুঝে গেছে। আচ্ছা, গাছে উঠেছিলে তো আম পেরেছ? হুম। হাড়টা গুড়িয়ে দিয়েছ তো ঠিকই। এখানে কতক্ষণ ধরে পড়ে আছো? অনেকক্ষণ। বলি এত ফুললো কিভাবে? এ কথার জালে ভুলে গেল যেন আবির্ভাব। পেয়ে ধীরে ধীরে শান্তি পেতে লাগলো যেন সেটাও। তবে কিছু বুঝে ওঠার আগে মট করে একটা শব্দ হলো। সাথে সাথে জমিন কাঁপিয়ে চিৎকার করলো সেটা। ব্যথা সইতে না পেরে সজোরে কামড়ে ধরল আবির্ভাবের বুকের মাংস। চোখ বন্ধ করে হাসলো আবির্ভাব। যাতে দাঁত পিষে উষ্ণ ব্যথা হজম করলো। ধীরে ধীরে আবারও শান্ত হলো সেটা। ব্যথা কমে যেতেই হুঁশ পেল তার। ঝড়ের বুকে আবির্ভাবের বুক চেপে ধরলো। দৃষ্টি নত করে বলল, সরি। ব্যথা তোর কণ্ঠে মলিনতায় হাসলো যেন আবির্ভাব নিজেও। জবাব না দিয়ে পুনরায় শ্বেতার পায়ের বৃদ্ধাঙ্গুলে হাত দিল। চমকে উঠল শ্বেতা। পা সরিয়ে নিতে চাইল, কিন্তু আবির্ভাব ছাড়তে দিল না। শ্বেতা এবার অন্য কারণে কান্না পাচ্ছে। নিজেকে সামলানো দুঃসহ। সে পা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, প্লিজ পা ছাড়ুন আবির্ভাব। আমার পায়ে হাত দেওয়ার দৃষ্টিকটু দেখাচ্ছে। আপনি একজন গুরুজন। এই একটু আগেও সে তার আচরণে মনে হচ্ছিল আবির্ভাব তারপর, কিন্তু সত্যি এটাই। কাছে থাকলেও তাদের মধ্যে কখনো আলোকবর্ষ দূরত্ব, আবার কখনো মিটারবার নয়। আবির্ভাব ম্লান হেসে শান্ত কণ্ঠে বলল, সর্বপ্রথম আমি একজন ডাক্তার, আর এটা আমার ডিউটি। মেসেজ দিলে তুমি উঠে দাঁড়াতে পারবে। ধন্যবাদ, আপনার উপকার মনে থাকবে। বলে পা ছাড়িয়ে নিল শ্বেতা। উঠে দাঁড়িয়ে পায়ের পাতায় ভর দিতেই ব্যথায় কুঁকড়ে উঠল সে। ভারসাম্য হারাতে নিলেই অমনি সযত্নে ধরে নিল আবির্ভাব। শ্বেতা তাকে ধরতে দিল না। রাগে দুঃখে অভিমানে মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। আমি তোমাকে এখানে ফেলে চলে যাই, তাহলে সন্ধ্যার পর ভূত শাকচুনি এসে কিটিপটি করে খেয়ে নিবে তোমায়। ইউনো, সাতচুনি, পেতনি, ডাইনি, পিশাচিনি, এক্সট্রা অ্যাটসেট্রা। সমস্যা নেই, চলে যান আপনি। কান্না দমিয়ে নিল শ্বেতা। হয়তো সেটা অবশ্য খারাপও লাগলো আবির্ভাবের। আমার বা কি আর অধিকার আছে থাকার? সেটা কেন যেন হাসি পেল কথাটুকু শুনে। তাচ্ছিল্য করে বলল, আপনার বিবেক আছে তাহলে? কিছু বলো না আবির্ভাব। আমাকে আঘাত করতে তোমার একটু কষ্ট হয় না মাই লাভ? সামনের মানুষটিকে দেখে সে তার ভেতরে দহনটা অসহ্যভাবে বেড়ে চলেছে। এই মানুষটা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিয়েছে। আবির্ভাব হঠাৎই বসা থেকে উঠে দাঁড়ালো। হাতের বাড়ি এসে তার পায়ের পানে। সে তার কণ্ঠে হাত উঠে এলো। সে তার কষ্ট হচ্ছে, তবু নীরব পায় কম্পিত হাটে আবির্ভাবের পানে তাকিয়ে। আবির্ভাব তাকে তুলে নিল। দাঁড়াও, দুবাহুতে সাপোর্ট দিল। দেখো হাঁটতে পারো কিনা। সে তো অনেক কষ্ট করে এক পা দুপা করে হেঁটে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠল সে তার চোখ। মুখের সামনে ভেসে উঠল এক পুরুষালী কণ্ঠের অবয়ব। সে তা কান্না চেপে রেখে ঝরঝর করে কেঁদে উঠল। আবির্ভাব তাকে পেছনের দরজা দিয়ে ওপরের দিকে দিয়ে এলো। সম্ভবত সবাই দুপুরের খাবার খেতে এই মুহূর্তে ব্যস্ত, তাই সে তার আবির্ভাবকে এই মুহূর্তে কেউ দেখতেও পেল না। আবির্ভাব সে তাকে ওর বিছানায় বসিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আমি কাউকে বলছি। তোমাকে গরম পানি সেক দিয়ে দিবে এবং গরম তেল দিয়ে মালিশ করে দিবে। 2-1 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে। সেটা কিছু বলল না, কেবল মাথা নিচু করে রইল। আবির্ভাব কিছুক্ষণ দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে বেরিয়ে গেল।